নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে শাসক দল তৃণমূল এবং রাজ্যের তৃণমূল সরকার দুইয়ের পরামর্শদাতা প্রতীক জৈনের যে বাড়ি এবং তার যে অফিস, সেই অফিসে ইডির এদিনের তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে। রীতিমতো উথাল পাথাল পরিস্থিতি তৈরি হয়েছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের পাশে দাঁড়িয়েছেন এবং প্রতীক জৈনের পাশে দাঁড়াতে গিয়ে রীতিমতো ইডির কাজে বাধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে কেশও খেয়ে ফেলেছেন। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে কে এই প্রতীক জৈন? প্রতীক জৈনের আসল পরিচয় কি? তার পরিচয় কি শুধুমাত্র এতটুকুই যে তিনি আইপ্যাকের কর্ণধার, এক সময়ের সেই ভোট পরামর্শদাতা প্রশান্ত কিশোরের সহকর্মী, নাকি এরপরেও প্রতীক জৈনের কোনো পরিচয় রয়েছে? বন্ধুরা, ইডি সূত্রের খবর যে কয়লা পাচার মামলার তদন্তের সূত্র ধরেই আজকের ইডির এই অভিযান। কয়লা পাচার মামলায় অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে জেরার সূত্র ধরেই উঠে এসেছে এই প্রতীক জৈনের নাম। তদন্তকারীদের হাতে এসেছে আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য, আর সেই তথ্য যাচাই করতেই সক্রিয় হয়ে উঠেছে ইডি। ইডি সূত্রে এটাও খবর যে অনেক দিন ধরেই এই মামলার বিষয়ে চুপচাপ তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছিল ইডি। এরপরেই প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে আজকের এই তল্লাশি অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় তদন্তকারী আধিকারিকরা। তো এই যে প্রতীক জৈন, তিনি কিন্তু আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। প্রতীক আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন। প্রতীক জৈনের যেটা লিঙ্কডইন প্রোফাইল, তার থেকে যেটা জানা যাচ্ছে যে 2008 সালে বম্বের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স নিয়ে বিটেক করেছেন তিনি। বিটেক করার পর কিছুদিন অ্যাক্সিস ব্যাংকের ইন্টার্নশিপ কাজ করেন তিনি। এরপর 2012 সালে তথ্য ও প্রযুক্তি সংস্থা ডেলেটে কাজ পান তিনি। সেখানে প্রায় মাস 15 কাজ করেছিলেন। আর সেই সময়ই প্রশান্ত কিশোরের সঙ্গে তার যোগাযোগ হয়। বিহারের ছেলে প্রশান্ত কিশোর সেই সময় বিজেপির হয়ে কাজ করছিলেন। আর সেই প্রশান্ত কিশোরের বুদ্ধিতেই এই প্রতীক জৈন 2013 সালে সিটিজেন্স ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স নামে একটি সংস্থা তৈরি করেন। এরপর এই সংস্থায় তিনি 2015 সালের মার্চ পর্যন্ত কাজ করেন। সংস্থাটি কাজ করত গুজরাতে। তারপরেই প্রশান্ত কিশোরকে মুখ করে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক তৈরি করেন প্রতীক। সরকারিভাবে প্রতীকের সঙ্গে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেল ও ঋষিরাজ সিংয়ের নাম রয়েছে। পিকের কিন্তু নাম নেই, প্রশান্ত কিশোরের কিন্তু নাম নেই। আর এই আইপ্যাকই ধীরে ধীরে হয়ে ওঠে বিহার, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের জন্য ভোট পরামর্শদাতা। আর আপনারা বন্ধুরা জানেন যে এই আইপ্যাক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য এনেছিল, সাফল্য দেখিয়েছিল। আর সেই সাফল্যের কারণেই কিন্তু 2018 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়ে যায় আইপ্যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় দিল্লিতে ছিলেন এবং দিল্লিতে কিন্তু তিনি প্রতীক জৈনের সঙ্গে কথা বলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতীক জৈন এতটাই ভালো লাগে যে তিনি কিন্তু প্রায় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অমতেই এই আইপ্যাককে তৃণমূলের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে এই প্রতীক জৈন কিংবা তার আইপ্যাককে মোটেও পছন্দ করতেন না। এবং বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অপছন্দকে হাতিয়ার করে তৃণমূলের নিচু স্তরের নেতারাও এই আইপ্যাককে কিন্তু মোটেও সাহায্য করতো না কিংবা আইপ্যাকের সঙ্গে কিন্তু কাজ করতে চাইতো না। কিন্তু আস্তে আস্তে সময় পাল্টায় যখন 2019-এ আইপ্যাক এই তৃণমূলের জন্য ভালো কাজ করে। আর তারপর তো 2021 সালে আইপ্যাক রীতিমতো ইতিহাস গড়ে ফেলে। অমিত শাহের সেই 2021-এ বিজেপির জন্য স্লোগান যে আব কি বার 200 পার, আর তার পাল্টা সেই প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জ যে 100-র ঘরও বিজেপি পেরোতে পারবে না। সেই চ্যালেঞ্জ যখন আইপ্যাক কিংবা প্রশান্ত কিশোররা সফল করে দেন, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই আইপ্যাককে শুধুমাত্র তৃণমূলের পরামর্শদাতা নয়, রাজ্য সরকারেরও পরামর্শদাতা করে ফেলেন। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে এমন একটা সফল সংস্থার কর্ণধার হওয়ার পরেও কি করে এই প্রতীক জৈনের নাম কয়লা দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেল, আর কবেই বা সেটা হলো? এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তের সবথেকে চর্চিত প্রশ্ন। আর এখানেই বিরোধীদের যেটা দাবি যে আসলে তৃণমূলের সঙ্গে আইপ্যাকের সম্পর্ক হওয়ার পরেই প্রতীক জৈনের কলাফুলে আঙুল গাছ হয়ে গেছে। প্রতীক জৈন এতদিন আইপ্যাকের কর্ণধার তো ছিলেনই, কিন্তু যখন থেকে এই আইপ্যাক পশ্চিমবঙ্গে তৃণমূলের দায়িত্ব নিয়েছে, তখন থেকেই কিন্তু তৃণমূলের সাংগঠনিক ব্যাপারগুলো দেখাশোনা শুরু করেছে। আর সেই সাংগঠনিক ব্যাপারগুলো দেখাশোনা করতে গিয়েই কয়লা পাচারের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির সঙ্গে এই প্রতীক জৈনের পরিচয়।
এবং তারপরেই যেটা ইডির দাবি যে এই প্রতীক জৈনের মাধ্যমেই কিন্তু কয়লা পাচারের টাকা লেনদেন হয়েছে। এখন প্রশ্ন এখানে উঠতে পারে যে এই প্রতীক জৈনের মাধ্যমে অনুপ মাঝি আসলে কাকে টাকা লেনদেন করেছে? অনুপ মাঝি কি প্রতীক জৈনকে টাকা লেনদেন করেছে, নাকি প্রতীক জৈনের যে সংস্থা সেই সংস্থা আইপ্যাককে টাকা লেনদেন করেছে? তার থেকেও যেটা বড় প্রশ্ন যে এই টাকা লেনদেন কি শুধুমাত্র প্রতীক জৈনের সংস্থা কিংবা প্রতীক জৈন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে, নাকি তার ওপরেও কোনো মাথার কাছে টাকা গেছে? বন্ধুরা, এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এতটুকুই বলা যায় যে রাজ্য সরকার কিংবা তৃণমূলের পরামর্শদাতা হিসেবে প্রতীক জৈনের সংস্থা কিংবা প্রতীক জৈন যে একটা ভালো টাকা পায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেই টাকার পরিমাণ কিন্তু কয়েকশো কোটি টাকা। আর এই টাকাটা তৃণমূল প্রতীক জৈনকে কিংবা তার সংস্থাকে কিভাবে মেটাতো সে নিয়ে যথেষ্টই প্রশ্ন রয়েছে। পাশাপাশি এটাও প্রশ্ন রয়েছে যে প্রতীক জৈনের সংস্থা আইপ্যাক যেভাবে তৃণমূলের সংগঠনকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করত, তাতে যে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের আইপ্যাক চিনত কিংবা প্রতীক জৈন চিনতেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটাই স্বাভাবিক। আর এখানেই শুভেন্দু অধিকারীর মতো বিরোধী দলের নেতাদের যেটা দাবি যে প্রতীক জৈন কিংবা তার সংস্থা যেহেতু তৃণমূলের সমস্ত কিছু দেখত, ফলে তৃণমূলে কে দুর্নীতি করছে, কোথায় দুর্নীতি হচ্ছে সেটাও কিন্তু প্রতীক জৈন কিংবা তার সংস্থা জানতো। এবং শুধু জানতো তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তো এটাও দাবি যে সেই দুর্নীতির টাকা কি করে কালীঘাটে পৌঁছে দেওয়া যায় তার পরামর্শ কিন্তু এই প্রতীক জৈনের সংস্থা কিংবা প্রতীক জৈনই কিন্তু তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীকে দিতেন। আর এই সূত্র ধরেই কিন্তু এদিন ইডি রীতিমতো প্রতীক জৈনের বাড়ি থেকে শুরু করে আইপ্যাকের যে দফতর অফিস সেই অফিসে কিন্তু হানা দিয়েছে। অর্থাৎ পরিষ্কার কথায় দুয়ে দুয়ে চার করে কোথাও একটা কয়লা পাচার মামলায় ইডি পৌঁছতে চাইছে, আর সেটাই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করছেন বিরোধীরা। যেভাবে এদিন প্রতীক জৈনের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন কিংবা আইপ্যাকের অফিস প্রায় 4 ঘন্টা ধরে পাহারা দিয়েছেন, তাতে বিরোধীদের এটাও অভিযোগ যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ধরা পড়ে গেছেন। তিনি যে কিছু ঢাকতে চাইছেন সেটা প্রমাণ হয়ে গেছে। কেননা প্রতীক জৈন কিংবা তার সংস্থা আইপ্যাক একটা বেসরকারি সংস্থা, সেই বেসরকারি সংস্থা তাদের ডেটা কিভাবে রক্ষা করবে তার দায় সেই বেসরকারি সংস্থারই, সেটা নিশ্চয়ই রাজ্য সরকারের নয় কিংবা মুখ্যমন্ত্রীর নয়। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী নিজে সেই বেসরকারি সংস্থার কর্ণধার থেকে শুরু করে অফিস বাঁচানোর চেষ্টা করেছেন। আর এখানেই যেটা বিরোধীরা প্রশ্ন তুলছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করলেন, কিসের দায়ে করলেন, কেন তিনি একটা বেসরকারি সংস্থার ডেটা পাহারা দেওয়ার জন্য নিজে একেবারে চলে গেলেন। আর এখানেই ডালমে কুচ কালা হ্যায় বলছেন বিজেপির নেতারা। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি যে আসলে এই আইপ্যাকের অফিসে হানা দিয়ে তল্লাশি চালিয়ে ইডি তৃণমূলের 2026-এর ভোট রণকৌশল চুরি করার চেষ্টা করেছে। কিন্তু এখানেও যেটা প্রশ্ন উঠছে যে যখন 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকার ওএমআর সিট চুরি হচ্ছিল তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার সরকারের কেউ সেখানে পাহারা দিতে যায়নি, সেই চুরি নিয়ে কোনো মন্তব্যও করেনি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সেও যখন ইডি হানা দিয়েছে, তল্লাশি চালিয়েছে, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কাজ করতে দেখা যায়নি। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এমন দায় পড়েছে যে তিনি প্রতীক জৈনকে বাঁচানোর চেষ্টা করছেন, তার সংস্থা আইপ্যাককে বাঁচানোর চেষ্টা করেছেন? এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সবার মনে ঘুরছে। তো বন্ধুরা, এর উত্তরে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।